এশিয়া কাপে খেললে বাংলাদেশ অস্ট্রেলিয়াতে গিয়ে, এই যে আসলে কতটা চ্যালেঞ্জ আসলে বাংলাদেশ নারীদের জন্য, কারণ তারা তো আসলে অনেক আগ থেকে যদিও চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আসছে, বাট অস্ট্রেলিয়াতে কী সব চ্যালেঞ্জ আসলে তাদের জন্য অপেক্ষা করছে এবং কী ধরনের সম্ভাবনা আপনি দেখছেন আসলে? যদি ফুটবল চিন্তা করি, ফুটবলটাকে যদি দেখি, তাহলে গত 50-54 বছর যতদিনই আমরা কি বাংলাদেশ হিসেবে ফুটবল খেলছি, এত হায়েস্ট লেভেলে বাংলাদেশ কখনো ফুটবল খেলে নেই। সেটা ছেলেদের মিলিয়ে বলেন বা মেয়েদের মিলিয়ে বলেন, কখনোই এত হায়েস্ট লেভেলে কখনো খেলা হয়নি। কারণ আপনি যদি ধরেন যে AFCতে 47টা দেশ আছে আপনি ফুটবল খেলে, তো এর মধ্যে টপ 12 এখন বাংলাদেশ। এবং আপনি যদি 12টা দেশও চিন্তা করেন, বাংলাদেশের র্যাঙ্কিং সবচেয়ে নিচে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. আপনি যদি ফিফা র্যাঙ্কিং চিন্তা করেন, তো খেলা হবে সব টপ লেভেলের দেশের সাথে, যাদের কিনা মেয়েদের ফুটবলে আপনার ইনভেস্টমেন্ট বলেন, ইন্টারেস্ট বলেন, আমাদের থেকে প্রায় 10-20-100 গুণ বেশি, অর্জনও বেশি, সবই বেশি। তো সেই তুলনায় আমি বলবো যে আমাদের আসলে সবচেয়ে কম ইনভেস্টমেন্ট এবং সবচেয়ে কম ইন্টারেস্ট। আপনি যদি বলেন সারা বছর মেয়েদের ফুটবলের প্রতি আমরা খুব একটা বেশি ইন্টারেস্টও দিই না। তো সেই তুলনায় আমরা যে এরকম একটা কম্পিটিশনে পৌঁছে গেছি, এটা আমাদের জন্য একটা বিশাল বড় প্রাপ্তি। তো এই জিনিসটাকে আমাদের আসলে ধরে রাখতে হবে। আর এই টুর্নামেন্টে যে জিনিসটা হবে যে অনেক কঠিন প্রতিপক্ষের সাথে আমাদের খেলা হবে। তো তাদের সাথে আমরা কিভাবে খেলবো এবং কিভাবে খেলে আমরা পরের রাউন্ডে যাব, সেইটা আমাদের একটা বড় প্ল্যান হওয়া উচিত। তার কারণ হচ্ছে যে পরের রাউন্ডগুলোতে গেলে কিন্তু মেয়েদের ওয়ার্ল্ড কাপ খেলার একটা সুযোগ চলে আসবে। তো এটা কিন্তু একটা বিশাল বড়, হ্যাঁ, অলিম্পিকে তো আসবেই, ওয়ার্ল্ড কাপে আপনি যদি এই 12টা দল থেকে আপনি যদি টপ 8-এর মধ্যে ঢুকে যেতে পারেন, তাহলে কিন্তু ওয়ার্ল্ড কাপে খেলার একেবারে দরজায় আপনি কড়া নাড়বেন। তো এখন কিভাবে খেলবে সেটাই আসলে দেখার বিষয়। আপনি বলছিলেন যে বড় সুযোগ আসলে এই যে অস্ট্রেলিয়া যাওয়ার আগে আসলে কোচবিহীন ক্যাম্প, মানে বাংলাদেশকে আসলে মেয়েরা তো আসলে মাঠে খেলবে, বাট ম্যানেজমেন্ট কি আসলে চিন্তা করছে যে আসলে সামনে আমাদের জন্য অলিম্পিক বিশ্বকাপের মতো সুযোগ আছে, কিন্তু সেই জায়গায় কিন্তু আসলে মেয়েদেরকে নিয়ে সেভাবে আসলে পরিচর্যা করছে কিনা? আসলে একদিক দিয়ে বলবো যে এই ডিসিশনটা আসলে আমারও পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। যে মাত্র ধরেন যে 2 মাসের মতন বাকি আছে বা 1 মাসের মতন বাকি আছে, এরকমের সময় আসলে মেইন যে হেড কোচ সে সাফ খেলতে আন্ডার-19 টিমকে নিয়ে চলে গেল। তো এইটাতে যেটা হবে যে এক ধরনের গ্যাপ পড়বে কোচের সাথে কমিউনিকেশনের। যদিও নতুন একজন ফিজিক্যাল ট্রেনার এসছে কোচের রেকমেন্ডেশনেই, কিন্তু তার যে এফেক্টটা আর বা বাটলারের যে এফেক্টটা, সেটার মধ্যে অবশ্যই একটা আকাশ পাতাল তফাৎ থাকবে। তো আই থিঙ্ক এই সময়টা আসলে পুরোপুরি কনসেন্ট্রেশন দেওয়া উচিত ছিল, কারণ বাংলাদেশ যেটা বলছিলাম যে 50 বছরে এই প্রথমবারের মতন, তো এইটার প্রতি আমাদের একটা বিশাল রকমের ইন্টারেস্ট দেওয়া উচিত ছিল এবং উচিত ছিল বিদেশে একটা ক্যাম্প করার এবং সেখানে নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং ক্যাম্পিংয়ের দরকার ছিল। তাহলে হতো কি যে আপনার বাংলাদেশের অবভিয়াসলি বাংলাদেশের যে আবহাওয়া, সেই আবহাওয়ার সাথে কিন্তু অস্ট্রেলিয়ার আবহাওয়ার একটা তারতম্য থাকবে। তো সেখানে মানিয়ে নেওয়ার, কন্ডিশনিং ক্যাম্প করার, এগুলোর জন্য প্রপারলি একটা প্ল্যানিং করা দরকার ছিল। বাট যেটা দেখতে পাচ্ছি যে BFF থেকে এখনও ওরকমভাবে কোনো প্ল্যানিং নেই। আমি একবার শুনতে পাচ্ছিলাম যে হয়তো জাপানে গিয়ে কয়েকদিন ক্যাম্প করবে, বাট সেটার কোনো কনফার্মেশন পাওয়া যায়নি। তো সেই ক্ষেত্রে এত বড় টুর্নামেন্ট, অনেক সময় হয় যে ধরেন এরকম প্লেয়াররা এর আগে ধরেন যে যেসব দেশে গিয়ে খেলেছে, সেগুলো ধরেন যে আশেপাশের দেশগুলোতে গিয়ে খেলেছে, কিন্তু অস্ট্রেলিয়ার মতন টপ লেভেলের একটা দেশে গিয়ে অনেক সময় আপনিও যদি যাই, গিয়ে প্রথমে একটু মুগ্ধ থাকি, তখন খেলাধুলার থেকে অন্য বেশি জিনিসপত্রে ইন্টারেস্ট চলে আসে। তো সেটা আগে থেকে গেলে যে জিনিসটা হয় যে কয়েক সপ্তাহ আপনি থাকার পরে বা কয়েকদিন থাকার পরে আপনার একটু ধাতস্থ হন, তারপর আপনি খেলায় একটু মনোযোগ দিবেন। তো এইসব বিভিন্ন ফ্যাক্টরগুলো আসলে মাথায় রেখে উচিত ছিল যে অ্যাটলিস্ট 2 থেকে 3 সপ্তাহ আগে অস্ট্রেলিয়ায় গিয়ে আসলে ক্যাম্পটা করার। কিন্তু এখন এই একটা ছন্ন ছাড়া একটা ক্যাম্পের একটা ধরন দেখছি। এখন বাটলার 19-এর সাথে আছে, এদিকে আবার কাজ করবে, আবার কয়েকদিন পরে সে বাটলার ধরবে। তো একটা কন্টিনিউয়াস প্রসেস আসলে রাখা উচিত ছিল। এই যে সেটাই বলছিলাম যে আপনি বলছিলেন যে এভাবে একটা অর্জনের যেখানে খুব প্রান্তে আমরা পৌঁছে গেছি, সেই জায়গায় আসলে বাফুফে সেভাবে করছে না। তো এটা ক্রিকেটও আমরা দেখেছিলাম যে অনেক সময় অনেক হেড কোচ না থাকলে অন্য একটা দেশীয় কোচের মাধ্যমে তাদেরকে তত্ত্বাবধানে রাখে, সেটাও কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। তো এর মধ্যে আমরা যতটুকু দেখতে পেরেছি যে পুরুষ দলে যেরকম বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়াররা আসছে, নারীদের টিমেও আসছে, এটা আসলে কতটা নারী দলের জন্য আসলে সুখকর? যদি বেটার কোয়ালিটি অ্যাড করতে পারে, যদি নতুন কোনো কিছু অ্যাড করতে পারে, সেই ক্ষেত্রে আমি বলবো যে ইটস এ গুড ডিসিশন। বাট আমাদের মেয়েরা আসলে তাদের নিজস্ব একটা রিদম আছে, নিজস্ব একটা খেলার স্টাইল আছে,
সেই স্টাইলটা সাথে যদি মিশতে না পারে বা সেইটার সাথে যদি অ্যাডজাস্ট করতে না পারে, তাহলে আমি বলবো যে এই অ্যাডিশনের এই শেষ মুহূর্তে আসলে কোনো প্রয়োজন ছিল না। কারণ আপনি যদি মায়ানমারে যখন খেললো মেয়েরা কোয়ালিফাই করলো, তখন তাদের যদি খেলা দেখেন, প্লাস কয়েকদিন আগে বাংলাদেশে এসে আজারবাইজান খেলে গেল, আর একটা টিম এসে খেলে গেল, তাদের সাথে যদি আপনি খেলা দেখেন যে টিম মেয়েদের নিজস্ব একটা রিদম আছে, নিজস্ব একটা সেট আপ আছে যেখানে কিনা তারা খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এরকম সময় হঠাৎ করে একটা নতুন প্লেয়ারকে ঢুকিয়ে টিমের যে একটা ব্যালেন্স ওইটা যাতে কোনো এফেক্ট না করে, এটা আসলে দেখাটা খুব জরুরি দরকার ছিল। বাট যদি হ্যাঁ অনেক সময় আছে যে এরকম একটা প্লেয়ার এমন এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা অ্যাড করবে স্কোয়াডের জন্য, হামজার মতন যদি ধরেন, আপনি যেটা বলছেন যে হামজার মতন, যে এরকম এক্সট্রাঅর্ডিনারি কিছু যদি অ্যাড করতে পারে যেটা কিনা আমাদের জন্য উল্টা ভালো হবে, তো সেক্ষেত্রে আই থিঙ্ক এখানে অ্যাড করতে কোনো সমস্যা নেই। বাট এখন যে জিনিসটা হয়েছে যে মানে এএফসি নিয়ম অনুযায়ী আপনাকে টুর্নামেন্ট শুরুর 1 মাস আগে একটা প্রিলিমিনারি স্কোয়াড দিতে হয়, এবং সেটা আপনি 23 অনেকজনের 18 থেকে শুরু করে 30 জন বা 35 জনের দিতে পারেন। তো সেই স্কোয়াডের থেকে পরে লাস্টে গিয়ে হচ্ছে আপনার মেন স্কোয়াডটা ঘোষণা করতে হয়। তো আই থিঙ্ক এখন প্রিলিমিনারি স্কোয়াডটাই ঘোষণা হয়েছে, এবং আই থিঙ্ক বাটলার ফেরত আসার পরে যে জিনিসটা হবে যে সবাই মিলে আর কি ট্রেনিং করার পরে সে আসলে ওই আনিকা, আসলে যে বংশোদ্ভূত তার নাম আনিকা, তো সে আর কি অ্যাডজাস্ট করতে পারবে কিনা দেখা যাবে। সেক্ষেত্রে পরবর্তীতে সে মেন স্কোয়াডে জায়গা পেলে তখনই আমরা বলতে পারবো যে সে আসলে অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ার টিকিটটা পাচ্ছে কি পাচ্ছে না। তো এখন পর্যন্ত আসলে সে স্কোয়াডে আছে, বাট অস্ট্রেলিয়ার টিকিট কিন্তু এখনও সে পায়নি, সেভাবে বলা যাবে না, পেন্ডিং বলা যায় আর কি। আচ্ছা ভাই, নতুন করে আমার নতুন মেয়েরা আসলে সবসময় অর্জন দেয়, এটা ক্রিকেট ফুটবল সব জায়গাতে আমরা দেখেছি যে মেয়েরাই আসলে বড় ট্রফি হতে শুরু করে, যা আছে সবই দেয়। এই যে সাফ ফুটসালে যে মেয়েরা যে অর্জনটা, এই অর্জনটা আসলে বাংলাদেশের জন্য নতুন এবং কেমন লাগছে, এবং আসলে সামনে এটা কতটা সম্ভাবনাময় তো মেয়েদের জন্য? আমি বলবো যে সাফের যে ফুটসালে আমরা যে চ্যাম্পিয়নটা হলাম, অবশ্যই এটা বেশ ভালো অর্জন এবং বড় প্রাপ্তি। বাট এটা অনেকটা শর্টকাট। আমি বলবো যে মেয়েদের আগের যে কষ্টের যে সাধনা এবং আগের কষ্টের যে এক্সপিরিয়েন্স, সেটার উপরে ভর করে আসলে আমরা ফুটসালে জিতে গিয়েছি, যেটা বলবো। কারণ আপনি যদি ফুটসালের খেলাগুলো একটু ক্লিয়ারলি খেয়াল করে দেখবেন যে সব ক্রুশাল মোমেন্টে কিন্তু ঘুরে ফিরে সেই সাবিনা, কৃষ্ণা, মাসরুরা, যারা কিনা অ্যাকচুয়ালি বাংলাদেশের ন্যাশনাল টিমটাকে আজকে এই পর্যন্ত নিয়ে এসছে, তারাই কিন্তু ম্যাচটা বের করে নিয়ে এসছে। তাদের জন্য আসলে একটা চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ, একদিক দিয়ে তাদের জন্য চ্যালেঞ্জ ছিল, আর একদিক দিয়ে তারা আসলে হেভিলি এক্সপিরিয়েন্স ছিল। কারণ আমি বলবো যে তারা নিজেদের মধ্যে একটা কোঅর্ডিনেশন আছে, প্লাস ফুটবলটা তারা ভালো বুঝে। এবং আসলে এর আগে খুব ছোট করে হলেও 2018 সালে তারা এএফসির একটা ফুটসাল টুর্নামেন্টের প্রিলিমিনারিতে খেলতে গিয়েছিল, এবং এরাই আর কি বেসিক্যালি খেলেছিল। এই মাসরুরাই খেলেছিল, তারপর হচ্ছে সাবিনা, কৃষ্ণা, আখি নামে একজন ছিল ডিফেন্ডার, তারাই বেসিক্যালি খেলেছিল। তো তাদের আগে থেকে একটু ছোটোখাটো হলেও এক্সপিরিয়েন্স ছিল। তো সেই সুবিধাতেই যে সুবিধাটা হয়েছে যে আমাদের আসলে বাংলাদেশে এখন মেয়েদের ফুটবলটা সাফ রিজিয়নে এত বেশি ডেভেলপড যে ওদেরকে জাস্ট একটু অ্যাডজাস্ট করতে দিলে, ওই পিচ বা সারফেস বা গেম মডেল বা নিয়মগুলোতে যদি একটু অ্যাডজাস্ট করতে দেন, তাহলে অটোমেটিক্যালিও তাদের কাছ থেকে ভালো খেলাটাই বের হবে। তো সেই সুবাদে আর কি আমরা বেশ ভালো করেছি। এবং আমি এখানে আলাদা করে বলবো যে আই থিঙ্ক গোলকিপার নতুন একজন এসছে, আর আমার তার ঠিক নামটা মনে নেই, সামথিং মিলি বা জিলি হবে। তো তার যে পারফরমেন্সটা আসলে নজর কাড়া ছিল। এর আগে তার দেখেছি যে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় সে আসলে খেলেছে, কিন্তু তখন ইন্টারন্যাশনাল লেভেলে তার খেলা হয়নি, কিন্তু ফুটসালের মাধ্যমে সে তার ভালো একটা খেলার পরিচয়টা দিয়েছে। কিন্তু আপনি যদি এই সাফল্যটাকেই বেঞ্চমার্ক ধরেন, তাহলে এটা আসলে আমাদের জন্য খারাপ হবে। কারণ হচ্ছে ফুটসালকে আপনি যদি এখন কন্টিনিউ করতে চান, বাংলাদেশে ফুটসালের কিন্তু বিশাল বড় পোটেনশিয়াল আছে। বাংলাদেশে অনেক মানুষ ফুটসাল খেলতে চায়, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের বাংলাদেশে ফুটসালের কোনো মাঠই নেই। আমরা যেগুলো আছে সেগুলো আমরা টার্ফ বললেন বা ঘাসের মাঠে ছোট করে আমরা খেলি, কিন্তু অ্যাকচুয়ালি ফুটসালের যে টার্ফ, ফুটসালের যে বল বা জুতা পরে খেলাটা হয়, সেইটা আসলে আমাদের বাংলাদেশে খুব একটা বেশি প্রচলিত না। তো সেই হিসাবে আমাদের উচিত এখন আসলে একটা ইনফ্রাস্ট্রাকচার করা, যে ফুটসালে একটা স্টেডিয়াম করা, যেটাতে কিনা সবসময় খেলা যাবে। আর ওইটা হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এখন আমি বলবো যে এই মুহূর্তে অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা লিগ শুরু করা। বাংলাদেশ, আমাদের ঢাকা শহরে বলেন বা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারি যে বিভিন্ন রকমের টার্ফ আছে। আপাতত ইনিশিয়াল লেভেলে হলেও এই টার্ফগুলোকে দিয়ে যদি আমরা একটা লিগ স্টার্ট করতে পারি, তাহলে শুধুমাত্র এখন যে ঢাকা বেসড যে প্লেয়াররা আছে,
এদের থেকে পুরো দেশ থেকে প্লেয়ার আসা শুরু করবে, এবং যখন এই পুরো দেশ থেকে প্লেয়ার আসা শুরু করবে তখন কোয়ালিটি এবং প্লেয়ারের কোয়ালিটি বলেন, কম্পিটিশন বলেন, আরও ভালো হবে। সো তখন শুধু মেয়েরা সাফ বা ছেলেরা শুধু সাফ না, এশিয়ান লেভেলেও দেখবেন খুব ভালো পারফর্ম করবেন, কারণ বাংলাদেশের ফুটবলের প্লেয়ারদের ট্যালেন্ট আছে, ওই রকম ছোটো স্পেসে খেলার জন্য এবিলিটিও আছে, শুধু তাদেরকে ওই প্ল্যাটফর্মটা আর কি দিতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম যে যে বাংলাদেশি পক্ষ শুধু নারী নারী আনিকা বলছিলেন নামটা, আর তিনি কি আসলে হামজা হতে পারবেন আসলে এই এনভায়রনমেন্টে? আসলে এই যে যতগুলো, আমরা যদি এর আগে একটু যাই, যে যখন এশিয়ান কাপ কনফার্ম করে আসলে নারীরা, মেয়েরা, তখন কিন্তু হাতিরঝিলের প্রোগ্রামে বাফুফের সভাপতি তিনি বলেছিলেন যে তোমরা যে অর্জন এনে দিয়েছো, মানে তার আমলেই তো আসলে একটা বড় অর্জন, তিনি বলেছিলেন যে যা যা করা দরকার মানে সর্বোচ্চটুকুই করবেন, কিন্তু সেভাবে তো আসলে কিছুই করা মানে দেখাই যায় না, মানে উল্লেখযোগ্য আসলে দেখুনিয়ে কিছু নেই। এই যে এই জায়গাটায় যখন আরেকজন বাইরের খেলোয়াড় যখন বাইরের দেশে ভালো ভালো এনভায়রনমেন্টে খেলে আসছে, তার জন্য আসলে চাপ হবে কিনা? সে সবাই তো আর হামজা হইতে পারবে না, বা হামজা হওয়ার চান্সটা মানে হামজা তার কারণ হচ্ছে সে যেই লেভেলে ফুটবলটা খেলে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি উইক বাই উইক, এই কারণেই সেই হামজা। সে মনে করেন প্রতি সপ্তাহে ম্যাচ খেলছে প্রায় 30-40 হাজার দর্শকের সামনে, এবং যাদের এগেনস্টে খেলছে তারা অনেক হাই কোয়ালিটি প্লেয়ার। তো যার কারণে হামজার কোয়ালিটি অটোমেটিক্যালি ডেভেলপ করেছে। এখন যিনি বংশোদ্ভূত এসেছেন তারা আসলে কখনো খেলার এখন পর্যন্ত আমরা ওরকমভাবে ক্লিপও পাইনি, প্লাস তিনি কোন লেভেলে খেলেছে ওই ব্যাপারটা নিয়ে আমরা এখনও সন্দিহান। বাট এর মানে এই না যে তার এবিলিটি নাই, তার অবশ্যই কিছু ফুটবলিং এবিলিটি আছে, যেটা দেখে বাটলার তাকে সুযোগটা দিয়েছেন। এখন তাকে বাংলাদেশের স্কোয়াডে সে অ্যাডজাস্ট করতে পারবে কিনা সেইটা দেখতে হবে। তার এবিলিটি নিয়ে প্রশ্ন নেই, কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, কারণ একটা দল হয়ে খেলতে হবে, শুধু একজন প্লেয়ার কিন্তু হলে হবে না। আমাদের হামজাকে ভালো লাগে কারণ হামজা একই সাথে ভালো প্লেয়ার এবং বাংলাদেশের স্কোয়াডের সাথে মিলে কিন্তু খেলতে পারছে, যার জন্য হ্যাঁ, যদি এরকম হতো যে হামজা মাঠের এক কোণায় দাঁড়িয়ে আছে, বাকি 10জন আর এক কোণায়, তাহলে কিন্তু আপনার হামজার খেলাও পছন্দ হতো না, বাংলাদেশের খেলাও পছন্দ হতো না। সবাইকে একসাথে মিলে খেলতে হবে। তো যার কারণে এখানে আসলে তারও মানিয়ে নেওয়ার ব্যাপার আছে, আবার বাংলাদেশের বাকি স্কোয়াডের যে প্লেয়াররা যারা কিনা সাফল্য এনে দিয়েছে তাদেরও তাকে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে। যদি মানাতে পারে তাহলে ভালো, আর যদি না মানাতে পারে সেক্ষেত্রে আমি বলবো যে আগের যে স্কোয়াড যেটা কিনা অলরেডি ভালো পারফর্ম করছিল সেটা নিয়ে অস্ট্রেলিয়া যাওয়া উচিত। আমরা অনেক সময় শুনি যে আসলে দেশীয়, মানে সবাই তো আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, বাট বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন ফুটবলে অনেক গুঞ্জন শুনেছিলাম যে তারা আসলে দেশিদের সাথে একটু তাদের খেলাতে সমস্যা হয়। এটা আসলে কি এটা আসলে কি ব্যাপারটা, ধরেন যে ফর এক্সাম্পল আপনি যদি আজকে ফুটবল খেলি, আমরা যদি 5 থেকে 10 বছর ধরে একসাথে ফুটবল খেলি, স্বভাবতই মাঠের মধ্যে আমি বল পেলে আমি আপনাকে দেখলেই পাস দিব, এটা আমার একটা মানে ইনস্টিংক্ট বলতে পারেন, একটা ইনস্টিংক্ট বলতে পারেন, বা একসাথে খেলার যে কনফিডেন্স আপনার প্রতি আমার, সেটাই হ্যাঁ, এটা রিদম। এবং এই জিনিসটা হঠাৎ করে যখন একটা নতুন প্লেয়ার আসে তার সাথে গ্রো করতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু এরকম তো না দিন শেষে সবাই জোর করে ম্যাচ হারতে চায়, দিন শেষে ম্যাচ কিন্তু সবাই জিততে চায়, সব প্লেয়াররা যারা মাঠে নামে সবাই কিন্তু ম্যাচ জেতার জন্যই নামে। তো এই অ্যাডজাস্টমেন্টে আসলে ব্যাপার। এখানে হামজাকে দেখেন, এখন যেরকম হামজা কিন্তু আসার পর সবাই কিন্তু হামজাকেই পাস দিচ্ছে, কারণ কি ওই অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেছে। তো এখানে আমাদের কাছে একটা খুব ভালো এক্সাম্পল আছে যে একটা প্লেয়ার বাইরে থেকে আসলেও কত সহজে অ্যাডজাস্ট করা যায় যদি তার অ্যাটিচিউড এবং টিমের অ্যাটিচিউডটা ভালো থাকে। তো এখানে এটা আসলে দুই পক্ষের খেলা, এখানে আসলে যারা এক্সিস্টিং স্কোয়াডে আছে তাদেরকেও অ্যাডজাস্ট করতে হবে, আবার নতুন যে আসছে তাকেও অ্যাডজাস্ট করতে হবে। আমরা দেখি যে ক্রিকেটে আসলে ছেলেরা একটু ফোকাসে থাকে, মেয়েরা অর্জন আনার পরেও আসলে একটু ব্যাকফুটে থাকে। আবার ফুটবলে দেখি যে মেয়েরা একটু বেশি ফোকাসে থাকে, মানে ফুটবলের যে হামজা বা জামালরা আসার পরে একটু চেঞ্জ হয়েছে। তো এই যে সামনে আবার জুনে নতুন করে শুরু করবে লম্বা গ্যাপের মধ্যে হামজারা, সব মিলে আসলে তাদের সামনের দিনগুলো আসলে কতটা আসলে সুন্দর হবে মনে করেন? ও আচ্ছা, আসলে ছেলেদের ফুটবল আসলে আগাবে না পিছাবে এটা আসলে মার্চের যে উইন্ডোটা শেষ হবে এরপর আসলে হেড কোচ কী হবে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। তার কারণ হচ্ছে যে এখন পর্যন্ত কোচ তো হাভিয়ার কাবরেরা জানি আমরা, কিন্তু বলা হচ্ছে যে সে হয়তো মার্চের পর থাকবে না, কিন্তু এখন পর্যন্ত কোনো অফিসিয়াল কোনো কনফার্মেশন আসে নাই। এখন যদি কাবরেরাই কন্টিনিউ করে সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই টিম খুব একটা বেশি দূর আগাবে, কারণ কাবরেরার এবিলিটি কোয়ালিটি সম্পর্কে শুধু আপনি না পুরো দেশই জানে যে তাকে দিয়ে আসলে এই স্কোয়াডটা মেনটেন করাটা আসলে খুব একটা টাফ হয়ে যাবে। কিন্তু অন দি আদার হ্যান্ড আপনি যদি এখন একটা নতুন কোচকে নিয়ে আসেন, সেই নতুন কোচ কে হবে, কাকে আনবে, এইটা অনেক বড় একটা ইস্যু। তার কারণটা হচ্ছে যে সব কোচ বাংলাদেশে এসে কোচিং করাতে চাবে না, আবার যারা মানে ধরেন যে তাদের যে এবিলিটি মানে যাদের যে স্যালারি যে স্ট্রাকচার থাকবে, তাদের যে ডিমান্ড থাকবে সেগুলো বাংলাদেশ ফুলফিল করতে পারবে না। আবার ধরেন যে যেসব কোচকে আপনি পাবেন তারা কি সে কি আসলেই কাবরেরার থেকেও বেটার হবে না, এই কাবরেরার থেকেও
এক লেভেল লো কোয়ালিটি হবে, সেটা আপনাকে দেখতে হবে। তার কারণ হচ্ছে যে টপ লেভেলের কোচরা অনেক হাই স্যালারিতে আসবে, এটা আমি বলছিলাম, কিন্তু লোয়ার আর মিড লোয়ার যেসব কোচরা আছে তারাই হয়তো লোয়ার স্যালারিতে বাংলাদেশের মতন স্ট্রাকচারে এসে খেলা চিন্তা করবে। তো এইটা খুবই মানে টাইনি বা একটা খুবই সরু একটা থিন লাইন, যেখানে কিনা আপনি মাত্র কিছু কোচ পাবেন হাতে গোনা, যারা কিনা একই সাথে এই স্কোয়াডটাকে বেটার করতে পারবে, আবার আপনার স্যালারি স্ট্রাকচারের মধ্যেও আসবে। তো প্রপারলি সেই কোচটাকে খুঁজে বার করাটাও বিএফএফ এর জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। সো আই থিঙ্ক এই কোচই আসলে ডিপেন্ড করবে। আপনার কোচ যদি এখন কোয়ালিটিফুল একটা কোচ আপনি আনতে পারেন, তাহলে দেখবেন যে এই স্কোয়াড থেকেই অনেক ভালো ভালো রেজাল্ট বের করা সম্ভব, যেটা কিনা আমরা দেখেছি বিভিন্ন সময়। তো এখন কোচের উপরেই আসলে ডিপেন্ড করছে বাংলাদেশের পরবর্তী মেন্স ফুটবলটা কতদূর আগাবে বা পিছাবে। ধন্যবাদ ভাই। এবার ফুটবলের আলাপের একটু বাইরে গিয়ে আসলে ক্রিকেট আলাপে যাই। যখন কারণ সম্প্রতি সময় আমরা দেখেছিলাম যে যখন এফসি এশিয়ান কাপ শুরু হয় তখন কিন্তু ফুটবল ক্রিকেট নাই একটা কথা শুরু হচ্ছিল। এই যখন এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু হয় তখন যখন হামজা যখন সিলেটে আসে, যে ক্রেজটা শুরু হয়েছিল, তখন কিন্তু সবাই বলছিল যে আসলে ক্রিকেট শেষ। কারণ হামজার এত ক্রেজ, আসলে ফুটবলটা কিন্তু আমাদের অনেক আগ থেকে একটা ক্রেজ ছিল, মাঝে এটা নাই হয়ে গেছে এবং দর্শকরা কিন্তু সেই জায়গায় সেই লয়ালিটি জায়গাটা ধরে রাখছে একদম। তো যখন হামজা ব্যাক করলো তখন কিন্তু সবাই বলছিল ক্রিকেটটা আসলে শেষ। এই যে এখন কিন্তু আবার সেই ক্রিকেটটা একটু বাজে সময় যাচ্ছে, যে বিশ্বকাপ খেলতে পারছে না বা বিশ্বকাপ থেকে তারা নাই, স্কটল্যান্ড বাংলাদেশের পরিবর্তে ঢুকেছে। এখন কি আপনার মনে হচ্ছে যে দর্শকরা যখন বলেছিল যে ফুটবলে ইনভেস্ট করেন, ক্রিকেট বাদ দেন, এটা আসলে দর্শকদের এই চাওয়াটা আপনি আসলে কীভাবে দেখেন? আচ্ছা, এই চাওয়াটা আসলে কি অনেকটা ইমোশনাল চাওয়া আমি বলবো। তার কারণ হচ্ছে যে আপনি যদি স্পোর্টস লাভার হন, আপনাকে একই সাথে ক্রিকেটেও ইনভেস্ট করতে হবে, আবার ফুটবলেও ইনভেস্ট করতে হবে। ক্রিকেট আসলে এখন এমন একটা বড় একটা ইন্ডাস্ট্রিতে এখন দাঁড়িয়ে গেছে যে এটাকে আপনি রাতারাতি শূন্যের কোঠায় ফেলে দিতে পারবেন না। বাট ফুটবলে এখন কাজ করার অনেক কিছু আছে, অনেক কিছু থাকবেও। বিশেষ করে ঘরোয়া লিগগুলো, যেমন ক্রিকেটের ঘরোয়া লিগগুলো মোটামুটি কিন্তু জনপ্রিয়। হ্যাঁ, মানে কিন্তু এখন যে জিনিসটা প্রবলেমটা হচ্ছে যে আপনাকে স্পোর্টিং স্ট্রাকচারে আপনি ফুটবলে ইন্টারন্যাশনাল খেলা বছরে সর্বোচ্চ 6 থেকে 8টা পাবেন। আপনার অ্যাকচুয়ালি সবসময় খেলা চলবে লিগেরই খেলা। এবং আমরা যে সবসময় বলি বাংলাদেশে ফুটবলের সোনালী অতীত বা সোনালী যুগ, এই সোনালী যুগ কখনো ইন্টারন্যাশনাল টিমের কারণে ছিল না, এটা সবসময় ছিল ক্লাব স্ট্রাকচারে, ক্লাবের খেলা। আবাহনী, মোহামেডান ব্রাদার্স, মুক্তিযোদ্ধা বা এরকম যে টিমগুলো ছিল, এদের কারণেই কিন্তু বাংলাদেশে ফুটবলের সোনালী যুগ ছিল, মানুষজন মাঠে যেত, খেলা দেখতো। তো এখন আসলে যদি ফুটবল ইনভেস্ট করা উচিত, কিন্তু ফুটবলে ইনভেস্ট করা উচিত লোকাল ফুটবলে আপনি যত ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করবেন, প্লেয়ারদের সুযোগ সুবিধার জন্য ইনভেস্ট করবেন, লিগের মান উন্নয়ন করার জন্য ইনভেস্ট করবেন, সেখান থেকে ভালো ভালো প্লেয়ার উঠে আসবে। তারাই কিন্তু দিন শেষে এই ইন্টারন্যাশনালি এসে ফুটবলটাকে আরও টপ লেভেলে নিয়ে যেতে পারবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি শুধুই এই যখন হামজা আসবে, সমিত আসবে, তাদের সময় শুধু আমি ইনভেস্ট করব, এটাকে একটা গ্ল্যামারাইজ একটা স্পোর্টসে নিয়ে আসবো, তাহলে হয়তো 2-3 বছর যতদিন বা 4-5 বছর যতদিন হামজা সমিত আছে, ততদিনই আপনি ফুটবলটাকে অনেক সুন্দর দেখবেন। এরপরে কিন্তু একটা ধস নামবে, যেই জিনিসটা আমি বলবো এখন এক্স্যাক্টলি ক্রিকেটের সাথে হচ্ছে। আপনার আগে পঞ্চপাণ্ডব ছিল, আগে 5টা স্টার ছিল, তাদেরকে যখন আপনারা খেলা দেখতেন তখন আপনারা ইন্টারন্যাশনাল ম্যাচগুলো দেখতেন। আপনারা কিন্তু লোকালি আবাহনী, মোহামেডান বা হচ্ছে ফার্স্ট ডিভিশন ক্রিকেট, সেকেন্ড ডিভিশন ক্রিকেট কিন্তু আপনারা দেখতেন না। সো ওই আবার আরেকটা দিকে ক্রিকেটে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ বেশি, 2 মাস 1 মাস পর পরে ইন্টারন্যাশনাল খেলা থাকে। সো এইসব প্লেয়ারকে আপনারা সবসময় খেলার মধ্যে দেখছেন, যার কারণে ওইখানে কিন্তু মানুষের ইন্টারেস্টটা বেশি, ব্যস্ত শিডিউল থাকে। কিন্তু ফুটবলের ব্যাপারটা এরকম না। তো যদি ইনভেস্ট করতেই হয় তাহলে আমি বলবো যে এখন আপনি ফুটবলে ইনভেস্ট করেন লোকালি, এই ক্লাবগুলোকে ভালো করার চেষ্টা করেন, স্টেডিয়ামগুলোকে ভালো করার চেষ্টা করেন, তাহলে দিন শেষে যে জিনিসটা হবে যে মানুষজন ইন্টারন্যাশনাল খেলা তো দেখবেই, সাথে লোকাল যে লিগ স্ট্রাকচারটা দেখবে, এইটা আরও বেশ ভালো হয়ে যাবে।